আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায়টা সম্পূর্ণটা কভার করব। অর্থাৎ এমন ভাবে আমি তোমাদের এইটা কভার করব, এর 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দিব, ঠিক আছে? সো তোমরাও এর 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। তার জন্য কি করতে হবে ভাইয়া? ক্লাসটা মনোযোগ সহকারে ভালো করে দেখতে হবে। ওকে, সো সবাই রেডি কিনা বলো? রেডি থাকলে আমি এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো এই অধ্যায়টার নাম যেহেতু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এইটা পড়ার পূর্বে আমাদের ফার্স্টে প্রাণীটা জানতে হবে। প্রাণী কি? প্রাণী জানার পূর্বেও আমাদের জানতে হবে জীব কি। সো শোনো, সবাই শোনো এবং খাতা কলম নিয়ে বসে যাও। ওকে, আমি যা যা বলবো নোট করে ফেলবো। সো জীব হলো যাদের জীবন আছে। যাদের জীবন আছে তাদেরকে কি বলে ভাইয়া? জীব বলে। জীব দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কি বলছি ভাইয়া? জীব দুই প্রকার, একটা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। ওকে, ভুল হবে আর জীবনে? হ্যাঁ। সো এখন আমাদের এটা জানতে হবে যে উদ্ভিদ কি, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাকে বলে ভাইয়া উদ্ভিদ। বুঝছি? অর্থাৎ নিজের খাদ্য নিজে বলতে উদ্ভিদরা কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে? মূলত সূর্যকে কেন্দ্র করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উদ্ভিদ। আর প্রাণী কি করতে পারে? প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বুঝছো? প্রাণী বলতে আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না? আমরা মূলত উদ্ভিদের উপর নির্ভরশীল। সো বুঝছো উদ্ভিদ আর প্রাণীর বিষয়টা? এখন আমরা এই অধ্যায়ে জাস্ট প্রাণী সম্পর্কে জানবো, আমরা কিন্তু উদ্ভিদ সম্পর্কে জানবো না। এই অধ্যায়টা উদ্ভিদের পার্ট না, এই অধ্যায়টা হচ্ছে প্রাণীদের পার্ট। ওকে, সো দেখো, এখন আমি তোমাদের পড়ার সিস্টেমটা বলি, আমাদের কিভাবে আমাদের এই অধ্যায়টা কভার হবে। সো ফার্স্ট অফ অল ভাইয়া, আমি তোমাদের প্রত্যেকটা টপিকসের, হ্যাঁ, অর্থাৎ মেইন বুকের এভরি টপিক্সের আমি 14 গোষ্ঠী উদ্ধার করবো। এটা আমার ফার্স্ট কাজ। কারণ বেসিক যদি ভাই আমাদের স্ট্রং না হয় তাহলে আমরা পড়া মজা পাবো না। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ডলি হচ্ছে আমরা পড়ি মূলত পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, অর্থাৎ এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন ঘুরায় আসুক না কেন যেন পারি। সো তার জন্য আমাদের বেসিক কভার করতে হবে। হ্যাঁ, বেসিক কভার করলে শেষ হবে না, আমাদের কি করতে হবে ভাইয়া? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপর সিকিউ প্র্যাকটিস করতে হবে, দেন আমাদের এসকিউ ভাইয়া প্র্যাকটিস করতে হবে, তারপর টাইপ ভিত্তিক যেই কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, এগুলো আমাদের ভাইয়া প্র্যাকটিস করতে হবে। সো আমি তোমাদের মূলত ফ্রি, এটা কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাস জানোই। সো আমি তোমাদের মেইন বুকের টপিকসগুলা এই ক্লাসে সলভ করাই দিব, আর কিছু এমসিকিউ টাইপ ভিত্তিক, হ্যাঁ, এগুলা সলভ করাই দিব, আর তোমাদের সিকিউ এক দুইটা যদি করাই। সো পেইড ব্যাচে আমি তোমাদের এই সব কিছুই সুন্দর করে দেওয়া দিব, এবং সাজেশন যা লাগে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন তোমরা পারো। সো ওইভাবে আমি পেইড ব্যাচে মূলত ক্লাসগুলো সাজাইছি। বাট এটা ফ্রি ক্লাস যেহেতু মেইন বইয়েরগুলো সলভ করাবো, আর কিছু তোমাদের দেখাই দিব। ওকে, প্যারা নাই, বাট এই অধ্যায় সম্পর্কে ডিটেলসে সব কিছুই জানতে পারবা। সো তোমাদের জন্য ক্লাস 8-এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে, এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এইবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি, বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, সম্পূর্ণ এইটটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2,500, 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরও কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি।
সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি কত টাকা দেন কতদিন মেয়াদি কি কি বিষয় পড়ানো হবে এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার, হ্যাঁ এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে আমাদের সাজেশন থেকে আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায় আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে, বুঝছি। সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। আশা করি আমাদের এই ক্লাসগুলো কোর্সের ক্লাসগুলো করলে তুমি এক মাসেই তোমার মানে চেঞ্জেসটা দেখতে পারবে। সো তাহলে ভাইয়া আমরা এখন দেখো আমরা ফার্স্ট অধ্যায় এটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, হ্যাঁ এইটা আমি তোমাদের পড়াই দিব আজকের ভিডিওতে সম্পূর্ণটা। সো এই যে দেখো আমরা যদি এখানে আসি, আমরা এখানে দেখি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, হ্যাঁ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা কেন জানা জরুরি আমাদের জন্য। আজ পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী কিন্তু ভাইয়া আবিষ্কৃত হয়েছে। আর এই সকল প্রাণীগুলার ক্ষেত্রে দেখো এক একটার বৈশিষ্ট্য কি একরকম না। তুমি মানুষ, তোমার বৈশিষ্ট্য একরকম, তারপর তুমি তোমার আশেপাশের যে গরু, ছাগল, মুরগি, হাঁস এগুলার বৈশিষ্ট্য দেখো অন্যরকম, পাখি আছে, কুকুর, বিড়াল আছে, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। সো সবগুলার বৈশিষ্ট্য তুমি যদি এই 13 লক্ষ বা 5-10 হাজার প্রাণীর বৈশিষ্ট্য জানতে চাও তাহলে কি তুমি স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে তোমার জানা সম্ভব, পসিবল? তুমি কি মনে রাখতে পারবা না? তবে মনে রাখার সহজ উপায় আছে, ওইটা হচ্ছে শ্রেণীবিন্যাস। ওকে, আমরা এই লাইনটুকু একটু পড়ি। আজ পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও মিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। সো এটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, প্রশ্নটা তোমরা হাফ ইয়ারলি এক্সামে তোমরা দেখতে পারবা যে শ্রেণীবিন্যাস কাকে বলে। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস বলে। হ্যাঁ এই জায়গা থেকে তোমরা দিয়ে দিবা। সো তারপর এখানে দরকার নাই, আমি যেগুলো পড়াই এগুলো একটু আন্ডারলাইন করে রাখবা। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে কেরুলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী কেরুলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এই যে এমসিকিউর মধ্যে এগুলো পাবা। প্রকৃত বিজ্ঞানী কেরুলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, বুঝছো? যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। সো এখানে কয়টা পদ? একটা পদ, একটা পদ, দুইটা পদ। সো বৈজ্ঞানিক নামগুলা দ্বিপদ বিশিষ্ট হয়। আর এই দ্বিপদ নামকরণটা করেছে ভাইয়া কেরুলাস লিনিয়াস, তিনি দ্বিপদ নামকরণটা করেছে। সো প্রথম অংশটি এই যে হোমো, এই প্রথম অংশটাকে বলে ভাইয়া গণ, প্রথম অংশটাকে বলে গণ, আর দ্বিতীয় অংশটাকে বলে ভাইয়া প্রজাতি। এগুলো এমসিকিউতে পাওয়া। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। ওকে, সো আমরা এতটুকু পড়ছি। আর দেখো পার্ট 1 যে আমরা পড়ছি এইটার এখন আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ কিছু দেখি, কিছু দেখবো। ওকে, আচ্ছা দেখো আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করি টাইপ 1 এর প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস এই টপিকসের। সো কি বলছে দেখো, অদ্যাবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? সো আমরা জানি যে 13 লক্ষ। প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি? প্রজাতি। সো আমরা একটু সর্বশেষ ধাপটা দেখে নিই, এটা যে প্রজাতি। তোমার এগুলো আমি পড়াবো যে একটা প্রাণীর শ্রেণীবিন্যাসকে 7টা ধাপে ভাগ করা হয়, মানে 7টা ধাপে শ্রেণীবিন্যাসগুলো করা হয়। ফার্স্ট হচ্ছে জগৎ বা কিংডম, তারপর পর্ব বা ফাইলম, দেন শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনিয়াস, তারপর প্রজাতি বা স্পিসিস। সো লাস্ট স্তরটা বা লাস্ট ধাপটা কি ভাইয়া? প্রজাতি, বুঝতে পারছো? সো তারপর আমরা দেখি এই যে তারপর আমাদের কি বলছে ভাইয়া যে শ্রেণীবিন্যাসের জনককে, শ্রেণীবিন্যাসের জনক আমরা পড়ছি কেরুলাস লিনিয়াস। সো বাকিগুলা তোমরা ওইগুলা পেইড বেসে পেয়ে যাবে, ঠিক আছে? ওইগুলার আলোচনা না করি। এখন আমাদের একটা চার্ট এখানে দেওয়া আছে, দেখো সুন্দর করে একটা চার্ট। এই চার্টটা ভাই আমাদের বুঝতে হবে, এই চার্টটা হচ্ছে আমাদের মেইন।
এই চারটা যদি ভাইয়া ভালোভাবে বুঝো তাহলে তোমাদের এমসিকিউ হোক অথবা সিকিউ তোমরা এই অ্যান্সার করবা না উদ্দীপকগুলা, তখন এই উদ্দীপকগুলা বা সিকিউগুলা কিভাবে অ্যান্সার করতে হয় এই যে চারটা এটা কিন্তু কাজে লাগবে। সো এই চারটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু বোঝাটা। সো ভাইয়া এই সবটা হচ্ছে ভাইয়া আমাদের প্রাণী জগৎ। হ্যাঁ, এই সবটাকে কি বলে? প্রাণী জগৎ। এখন প্রাণী জগৎটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। সো আবার এখানে দেখো পর্ব। সো পর্ব হচ্ছে ভাইয়া মোট 9টা, এই যে করডাটা পর্যন্ত মোট পর্ব কয়টা ভাইয়া? 9টা। সো এই পর্বের প্রথম 8টা পর্ব, এই যে প্রথম 8টা পর্ব হচ্ছে ভাইয়া অমেরুদণ্ডী প্রাণীর। কি বলছি? প্রাণী জগতের প্রথম 8টা পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর। অর্থাৎ আমরা যদি দেখি পরিফেরা, তারপর নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা অ্যান্ড একাইনোডার্মাটা, এতটুকু পর্যন্ত হচ্ছে ভাইয়া এগুলা অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। মুখস্থ রাখতে হবে কিন্তু, আমি বলছি এই চারটাই ইম্পর্টেন্ট, কারণ এই চারটার উপর ডিপেন্ড করবে তুমি সিকিউগুলো পারবা কিনা, বুঝছো? আর এখানে সুন্দর করে টেকনিকগুলো দেয়া দিছি। পরিফেরা পর্বের প্রাণীগুলোর নাম কি? স্পঞ্জিলা এবং স্কাইপা। নিডারিয়া পর্বের প্রাণীর নাম হচ্ছে হাইড্রা ওভিলিয়া। প্লাটিহেলমিনথেসের প্রাণীগুলোর নাম হচ্ছে যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি। নেমাটোডা হচ্ছে গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি। অ্যানেলিডা হচ্ছে কেঁচো যুগ। আর্থ্রোপোডার হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, তেলাপোকা। মলাস্কার হচ্ছে শামুক এবং ঝিনুক। একাইনোডার্মাটার হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শসা। তারপর করডাটার সো এই হলো তোমার 8টা পর্বের প্রাণীগুলার নাম। এগুলা সিকিউতে আসবে, আমি সিকিউতে 1-2টা প্র্যাকটিস করে দিব, তখন বুঝতে পারবা এগুলা যে আসতেছে। তারপর দেখো, তারপর 9 নম্বর যে পর্বটা করডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ, টিকটিকি, এই টাইপের। হ্যাঁ, সো আরও আছে, আরও তোমরা জানতে পারবা। এখন এই করডাটা পর্বটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পর্ব, একটা মেরুদণ্ড প্রাণীর পর্ব। এখন এই করডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। ফার্স্টে তো পর্ব, হ্যাঁ পর্ব থেকে যদি আরও ভাগ করা থাকে তখন ওইগুলাকে বলে উপপর্ব। পর্বকে যখন আরও ভাগ করা থাকে তখন এটাকে কি বলে ভাইয়া? উপপর্ব। সো করডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ইউরোকর্ডাটা, তারপর সেফুলোকর্ডাটা, বার্টিবার্টা। হ্যাঁ, সো 3টা উপপর্ব। আবার বার্টিবার্টাকে ভাইয়া আবার তোমার অনেকগুলা শ্রেণীতে ভাগ করছে। বার্টিবার্টাকে অনেকগুলা শ্রেণীতে ভাগ করেছে। তার মধ্যে এই যে দেখো বার্টিবার্টা, এই যে বার্টিবার্টা, হ্যাঁ বার্টিবার্টাকে অনেকগুলা শ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, এই পর্বের প্রাণীটা হচ্ছে এই যে পেট্রোমেইজন, তারপর কন্ড্রিকথিস, হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ। হ্যাঁ, এগুলো আমরা যখন রেডিংটা পড়বো না তখন বুঝতে পারবা, মুখস্থ করতে হবে। কন্ড্রিকথিস পর্বের প্রাণীগুলোর নাম হচ্ছে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ, মুখস্থ করতে হবে। বাট এখান থেকে এই 4টা থেকে মুখস্থ করে ফেলো আগে। তারপর অস্টিকথিস পর্বের প্রাণী হচ্ছে ইলিশ মাছ, সি হর্স, লইট্টা, রূপচাঁদা, পুয়া, কুরাল, পাবদা, কই, শিং, মাগুর মাছ, এইগুলা। তারপর উভচর প্রাণীগুলা হচ্ছে সোনা ব্যাং, কুনু ব্যাং। দেন সরীসৃপ জাতীয় প্রাণীগুলো হচ্ছে টিকটিকি, কুমির, সাপ, পক্ষীকুল, কাক, দোয়েল, হাঁস। আর স্তন্যপায়ী যেটা হচ্ছে আমাদের শ্রেণীটা স্তন্যপায়ী প্রাণী, মানুষ, উট এবং বাঘ স্তন্যপায়ী প্রাণীর শ্রেণী। সো তোমাদের এমসিকিউর মধ্যে যদি আসে স্তন্যপায়ীর উপপর্বের নাম কি? উপপর্বের নাম হচ্ছে বার্টিবার্টা। স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীটা উপপর্বটা হচ্ছে ভাই বার্টিবার্টা। বা স্তন্যপায়ী প্রাণীটা এটা কি মেরুদণ্ড নাকি অমেরুদণ্ডের মধ্যে পড়ছে? অবশ্যই মেরুদণ্ডের মধ্যে পড়ছে, বুঝছো? এখন আমাদের আরেকটা তথ্য ভাইয়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের শেষের দিকে থাকবে। অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের উপরের দিকে থাকবে আর উন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের শেষের দিকে থাকবে। দেখো, আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বিষয়টা আরেকটু সুন্দর করে বুঝতে পারবা। এই যে আমি যদি এখানে টিকটিকি, এই যে টিকটিকি এবং হাঁসের কথা চিন্তা করি, তখন তোমরা কি বলবা? আমি যদি প্রশ্নটা এভাবে করি যে এই 2টা প্রাণীর মধ্যে কোন প্রাণীটা অধিকতর উন্নত এবং কেন ব্যাখ্যা করো, তখন তোমরা কিভাবে বলবা? টিকটিকি না হাঁস, কোনটা উন্নত? অবশ্যই হাঁস উন্নত। কেন উন্নত? তখন এটা বলবা যে আমরা জানি অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের শেষের দিকে থাকে। অর্থাৎ টিকটিকি এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উপরের দিকে, হাঁসের যে শ্রেণীটা এটা অপেক্ষা উপরের দিকে। এই যে দেখো হাঁসের অবস্থানটা দেখছো,
আর টিকটিকির অবস্থানটা দেখছো, সো হাঁস অপেক্ষা টিকটিকিটা শ্রেণীবিন্যাসের উপরের দিকে অবস্থিত। যেটা উপরের দিকে থাকবে ওইটা হচ্ছে অনুন্নত বা কম উন্নত, আর হাঁসটা নিচের দিকে আছে তার মানে হাঁসটা হচ্ছে উন্নত। সো এইভাবে অ্যান্সার করতে হবে। আমি তোমাদের সিকিউ কিছু দেখাবো, প্র্যাকটিস করাবো। সো ডোন্ট ওয়ারি, চিন্তার বিষয়ই নাই। সো এখন দেখো, এখন আমরা সো এখন দেখো আমরা এখানে আসছি অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা জানি অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কয়টা ভাইয়া? পর্ব মোট কয়টা? 8টা। মোট হচ্ছে পর্ব 9টা, এর মধ্যে অমেরুদণ্ডী রয়েছে 8টা। এই 8টা আমরা এখন জানবো। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দেখো, আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের কিংডমে অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। আধুনিক সকল যে প্রাণীগুলা সবগুলো কোথায় অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত। এটা কিন্তু আসে, হ্যাঁ। তারপর এখান থেকে আর দরকার নেই। দেখো এই 9টি পর্বের প্রথম 8টি পর্বে প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীটা হচ্ছে মেরুদণ্ডী। এটা আমরা দেখছি। এই যে এই চারটাও আমি তোমাদের বুঝাই দিছি, এই চারটাই আমি বুঝাইছি, এই চারটাই আমি তোমাদের বুঝাইছি, ঠিক আছে? সো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর দেখো আমরা এখন এই যে এইটা জানবো, পর্ব পরিফেরাটা জানবো। তারপরে এটা টাইপ আমরা অ্যান্সার করব। পর্ব পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পুরুষ শব্দের অর্থ ছিদ্র। পুরুষ শব্দের অর্থ কি? ছিদ্র। এবং ফেরা শব্দের অর্থ বহন করা। এগুলো আন্ডারলাইন করো ভাইয়া। এই শব্দ দুটি থেকে পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। কেন স্পঞ্জ ভাইয়া? এটা কেন স্পঞ্জ? কারণ এটা স্পঞ্জের মতো, স্পঞ্জের মতো। যেমন একটা তুমি স্পঞ্জ তো তোমরা চিনোই নাকি, যেটা পানি শোষণ করে, আবার এভাবে চিপা দিলে, চাপ দিলে আবার পানি কিন্তু বের হয়ে যায়। সো তোমার এই যে স্পঞ্জেলা, এই যে প্রাণীটা, এটা এইরকমই কাজ করে। এটার মধ্যে পানি ভিতরে ঢুকে আবার বাহিরেও বের হতে পারে। এরকম কাজ করে, স্পঞ্জের মতো কাজ করে। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে থাকে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এই সকল প্রাণীগুলা দলবদ্ধ হয়ে বসবাস করে। তারপর এগুলার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। সো এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে, এই যে সরলতম বহুকোষী প্রাণী, এরা হচ্ছে ভাইয়া সরলতম বহুকোষী প্রাণী। এখানে একটা কথা বলছে যে সরলতম বহুকোষী, এই জিনিসটা কি? সরলতম বহুকোষীটা হচ্ছে মানে যার দেহের গঠনটা একদম সরল, সহজ, এবং যেটার মধ্যে কোনো প্রকৃত টিস্যু নাই, ওইটাই হচ্ছে ভাইয়া সরলতম বহুকোষ। বুঝছি? সো এই স্পঞ্জিলাটা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। হ্যাঁ, ওই যে আমি বলছি না যে প্রকৃত টিস্যু এটা গঠন করে না, এইটাই। সো বহুকোষী হলেও এরা কি করে না? টিস্যু গঠন করে না। এখানে আরেকটা জিনিস বলছে যে টিস্যু জিনিসটা কি? অর্থাৎ টিস্যুটা হচ্ছে যখন একই ধরনের অনেকগুলা কোষ একসাথে মিলিত হয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করে, তখন ওইটা হচ্ছে ভাইয়া টিস্যু। একই ধরনের অনেকগুলা কোষ মিলিত হবে এবং একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করবে, তখন ওইটাকে বলে টিস্যু। যেমন আমাদের স্নায়ু টিস্যু আছে না ভাইয়া, দেহের বার্তা আদান প্রদান করে। তারপর পেশি টিস্যু আছে, যেটা তোমার হাত পা নাড়াচড়াতে সাহায্য করে। সো এইরকম আর কি, হ্যাঁ। তারপর দেখি দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। তুমি যদি এইটার দিকে খেয়াল করো তাহলে দেখো এই যে দেহ প্রাচীর কি? অসংখ্য ছিদ্রযুক্ত ভাইয়া, বুঝছি? তারপর এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। যেহেতু এটা একটা স্পঞ্জের মতো কাজ করে, অবশ্যই বাহির থেকে অনেক খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করতে পারবে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না। অর্থাৎ এটার মধ্যে কোনো পৃথক যে সুগঠিত কলা অঙ্গ তন্ত্র এরকম থাকে না আর কি। উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা স্কাইপা। তোমাদের যে ওই চারটা দেখাইছিলাম ওইটা, তোমাদের এইগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এই অধ্যায়টা হচ্ছে বায়োলজির একটা পার্ট, একটু বোরিং বাট পড়তে হবে, কিছু করার নেই। সো আমরা এটা পড়ছি, এখন এইটার আমরা টাইপ ভিত্তিক কিছু দেখি। দেখো টাইপ ভিত্তিকটা এখানে আছে। সো দেখো টাইপ 2টা নেওয়া হয়েছে তোমার ওই যে অমেরুদণ্ডীর যে প্রাণীর অংশটুকু ওইটা, এবং পর্ব পরিফেরা দুইটা নিয়ে আর কি। সেটা দেখি প্রাণী জগৎ কি নামে পরিচিত? প্রাণী জগৎ কিংডম নামে পরিচিত। অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? অ্যানিমেলিয়া জগৎকে 9টা পর্বে ভাগ করা হয়েছে, আমরা দেখছি। আচ্ছা, এগুলো দরকার নেই, আমরা এই যে এখান থেকে শুরু করি। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? আমরা জানি যে পরিফেরা পর্বের প্রাণীরা ভাইয়া স্পঞ্জ নামে পরিচিত। এগুলো আসে কিন্তু নিচের কোন প্রাণীটি দলবদ্ধ হয়ে বসবাস করে?
কোন প্রাণীটা দলবদ্ধ হয়ে বসবাস করবে? স্পঞ্জিলা। তারপর কোন পর্বের প্রাণীরা দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত থাকে, মানে কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্র যুক্ত থাকে? আমরা জানি পরিফেরা। তারপর সরলতম বহুকোষী প্রাণী কোনটা? আমরা জানি সরলতম বহুকোষী প্রাণী হচ্ছে স্পঞ্জিলা। এরকম টাইপ ভিত্তিক আমাদের কোর্সে এরকম টাইপ ভিত্তিক কোশ্চেন পেয়ে যাবা, যেগুলো পড়লে তোমাদের পড়ালেখাটা আরেকটু গোছানো হবে আর কি। তারপর দেখো আমরা এখন নিডারিয়াটা পড়বো, তার আগে আমরা মেইন বইয়ের কিছু পড়ে নিই। এই যে নিডারিয়া পর্ব, নিডারিয়া। সো নিডুকেট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান। দেখো স্বভাব ও বাসস্থান দেখি। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, এগুলো একটু আন্ডারলাইন করে পড়বা। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদি দেখা যায়। এ পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধ কলোনি গঠন করে বসবাস করে। এরা সাধারণত পানিতে বাসমান, কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। বুঝছি আমরা নিডারিয়া পর্বের প্রাণীগুলা। এখন এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। দেখো আমরা যদি বৈশিষ্ট্যে যাই তাহলে এখানে পাচ্ছি, দেখো পর্ব নিডারিয়া। নিডারিয়ার যে পর্বের প্রাণী একটা আছে হাইড্রা, হাইড্রার চিত্রটা দেখছো কিরকম? সো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। দেহ দুটি ব্রুনীয় কোষস্তর দ্বারা গঠিত। সো এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, ব্রুনীয় কোষস্তর জিনিসটা কি। সো ব্রুনীয় কোষস্তর বিষয়টা হচ্ছে ভ্রূণের বিকাশের প্রাথমিক অবস্থায় যে কোষগুলোর স্তর তৈরি হয়, ভ্রূণের বিকাশের প্রাথমিক অবস্থায় কোষগুলোর যে স্তর তৈরি হয় তাকে বলে এই যে ব্রুনীয় কোষস্তর। সো ব্রুনীয় কোষস্তর দ্বারা এটা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটিকে বলে একটোডার্ম। হ্যাঁ, দেহের বাইরের দিকের স্তরটিকে কি বলে ভাইয়া? একটোডার্ম। ভিতরের স্তরটাকে বলে অ্যান্টোডার্ম। আমি যদি একটু ব্যাখ্যা করি, এই স্তরটা, হ্যাঁ বাহিরের স্তরটা, এটা হচ্ছে ভাই একটোডার্ম, এটা হচ্ছে ভাইয়া একটোডার্ম। আর ভিতরের যে স্তরটা, এই যে এই স্তরটা, এটা হচ্ছে এন্ডোডার্ম। হ্যাঁ এন্ডোডার্ম। ভিতরের স্তরটা হচ্ছে ভাইয়া এন্ডোডার্ম, আর বাইরের স্তরটা, এই যে বাইরের স্তরটা, বাইরের স্তরটাকে বলে একটোডার্ম। বুঝছি? সো তারপর দেখো দেহের গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের অংশ নেই। সো দেহের যে গহ্বর, এই যে ভিতরের যে গহ্বরটা, এটাকে সিলেন্টেরন বলে। আর এটা কি করে? পরিপাক ও সংবহনে অংশ নেই। তারপর দেখো একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোষ থাকে। হ্যাঁ একটোডার্ম বাহিরের যে স্তরটা, এইটার মধ্যে তোমার নিডোসাইট নামক বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ একটা কোষ থাকে। বুঝছি ভাইয়া? তারপর দেখো এই কোষগুলো শিকার ধরা, তারপর আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। বাহিরের যে একটোডার্ম, এইখানে তোমার এই যে নিডোসাইট নামক এই যে এই কোষটা, এটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট। নিডোসাইট নামক এই কোষটা থাকে, আর এটার কারণে তোমার মূলত শিকার ধরা, চলন এইগুলার কাজ করে আর কি, আত্মরক্ষার কাজ করে। আর উদাহরণ হচ্ছে হাইড্রা এবং ওভিলিয়া। সো এটা হচ্ছে হাইড্রার চিত্র। বুঝছো? চিত্র দেখলে বোঝা যায় যেন এটা হাইড্রা, এবং এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, সো আমরা এখন এর টাইপগুলা দেখি। দেখো হাইড্রার দেহ গহ্বর কি নামে পরিচিত? হাইড্রার দেহ গহ্বর আমরা জানি সিলেন্টেরন নামে পরিচিত। কোথায়? নিডোব্লাস্ট থাকে। নিডোব্লাস্ট থাকে ভাইয়া কোথায়? একটোডার্মে। তারপর শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেই কোন কোষ? আমরা শিখছি কোন কোষ? নিডোব্লাস্ট। এখানে ফুলটা আসে নাই, নিডোব্লাস্ট অংশ নেই। হাইড্রা কোন পর্বের প্রাণী? আমরা হাইড্রা শিখছি কি? নিডারিয়া পর্বের প্রাণী। বুঝছো? এরকম টাইপ ভিত্তিক থাকবে, আরো অনেক থাকবে, বাট এগুলো আর এখানে না দেখাই। হ্যাঁ, তারপর আমরা এখন দেখব পর্ব প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর নাম দেখবো আমরা এখন। দেখি এই যে স্বভাব ও বাসস্থান। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। এখানে যে ভাইয়া তোমরা দেখতে পারতেছো যে ভাইয়া যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি, সো এগুলা কিন্তু চ্যাপ্টা ধরনের। আর হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি, এগুলা তো কৃমি। এই শব্দ দুটি থেকে প্লাটিহেলমিনথেস শব্দটি এসেছে। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে কাজ করে। বহিঃপরজীবীটা কি? অর্থাৎ যে জীবটা কোনো একটা দেহের বাহিরে থেকে মানে খাদ্য গ্রহণ করে, ওই দেহটার থেকে বাহিরে থেকে সে খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ বসবাস করবে বাহির থেকে, ওইটাকে বলে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবীটা হচ্ছে ভিতরে থেকে খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ ভিতরে বসবাস করবে, ওইটা হচ্ছে অন্তঃপরজীবী। হ্যাঁ,
অর্থাৎ অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে। কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে, যেমন যকৃৎ কৃমি, ফিতা কৃমি এই পর্বের অন্তর্গত। সো আমরা এখন এর বৈশিষ্ট্যগুলো দেখব। দেখো, সো আমরা যদি ভাই এর বৈশিষ্ট্যগুলো দেখি, এখানে তোমার এই যে দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গ, হ্যাঁ এইটার দেহ কিন্তু ভাইয়া, এটার দেহ কিন্তু ভাইয়া চ্যাপ্টা, এবং এইগুলো হচ্ছে ভাই উভলিঙ্গ। উভলিঙ্গ জিনিসটা কি? যার প্রজনন স্ত্রী এবং পুরুষ দুইটাই, যার স্ত্রী এবং পুরুষ দুইটা অঙ্গই থাকে, ওইটাকে বলে উভলিঙ্গ। সো তারপর বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, হ্যাঁ দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকলটা মূলত তোমার এদের বাহিরের একটা স্তর আর কি, যেটা তোমাদের সুরক্ষা দেয় এবং পাতলা টাইপের ওই রকম। দেহে চোষক ও আংটা থাকে, হ্যাঁ এগুলা চোষক আংটা আছে। দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, আর এগুলা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। শিখা অঙ্গটা কি হিসেবে কাজ করে? রেচন অঙ্গ, এগুলা কিন্তু আসে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, এই যে দেখো পৌষ্টিকতন্ত্রটা কি অসম্পূর্ণ বা অনুপস্থিত, অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে মূলত হজম টজম হয় আর কি, খাবার গ্রহণ হজম টজম হয়। সো এইগুলার মধ্যে থাকে না। সো উদাহরণ হচ্ছে ভাইয়া যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি, বুঝছি আমরা। সো এটার কিছু টাইপ দেখি আমরা। দেখো ফিতাকৃমি কোন অঙ্গ রেচন ক্রিয়া সম্পাদনে সক্ষম? সো ফিতাকৃমির কোন অঙ্গ রেচন ক্রিয়া সম্পাদনে সক্ষম? এখানে বলছে শিখাকুশ, সেটা হচ্ছে ভাই শিখাকুশ। তারপর কোন প্রাণীর দেহে শিখাকুশ থাকে? আমরা জানি কৃমির দেহে শিখাকুশ থাকে, বুঝছি আমরা। তারপর আমরা এখন দেখব আমরা নেমাটোডা। আমরা ভাইয়া নেমাটোডাটা দেখব। সো দেখো নেমাটোডা পর্ব 4 নেমাটোডা, অনেক একে নেমাথ্যালমিনথেস বলে। নেমাথ্যালমিনথেস বলে। নেমা শব্দের অর্থ সুতা, এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে, অর্থাৎ সুতা থেকে নেমাটোডাটা নামকরণ করা হয়েছে। অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্ত জীবী যারা পানি ও মাটিতে বসবাস করে। গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্গত, বুঝছি। তারপর এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। দেখো, সো নেমাটোডা দেহ নলাকার। দেহ কি ভাইয়া? দেহটা হচ্ছে নলাকার। এই যে আমরা যদি দেখি দেহটা হচ্ছে নলাকার এবং পুরুত্বক দ্বারা আবৃত, হ্যাঁ এই যে পুরুত্বক দ্বারা আবৃত। পুষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। পুষ্টিক নালী এদের আছে এবং মুখ ও পায়ুছিদ্র এদের কিন্তু আছে। ওকে, তারপর শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এদের যে শ্বাস নেওয়ার যে তন্ত্রগুলা ওইগুলা কিন্তু তাদের অনুপস্থিত। সাধারণত এক লিঙ্গ, হ্যাঁ তারা এক লিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলুম নেই। হ্যাঁ এদের দেহ গহ্বরটা কি অনাবৃত, মানে বৃত্ত না, এবং তাদের প্রকৃত সিলম নেই। আর উদাহরণ হচ্ছে গোলকৃমি এবং চোখের কৃমি। সো আমরা এর কিছু টাইপ দেখি। দেখো, দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই কোন পর্বের প্রাণীর? আমরা জানি কি যে এটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা পর্বের মুক্তজীবী প্রাণীরা কোথায় বাস করে? আমরা জানি যে পানিতে বাস করে। ওকে, সো তারপর দেখি তারপরে টাইপটা হচ্ছে ভাইয়া, এটা রেডিংটাতে চলে যায়। দেখো পর্ব অ্যানালিটা, স্বভাব ও বাসস্থান। অ্যানুলুস শব্দের অর্থ হচ্ছে আংটি, এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে, কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রাণী বা প্রজাতি পাথর ও মাটিতে গর্ত ঘুরে বসবাস করে। সো আমরা এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো অ্যানেলিডা দেহ নলাকার ও খণ্ডায়িত, হ্যাঁ এদের দেহ দেখো নলাকার এবং খণ্ডায়িত। এই যে খণ্ডায়িত, এদের দেহটা কি নলাকার এবং ভাইয়া খণ্ডায়িত, এই যে খণ্ডায়িত করা, খণ্ডায়িত করা। সো তারপর নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, এদের মধ্যে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। সো ওই নেফ্রিডিয়ার যে রেচন অঙ্গটা, ওই অঙ্গটা মূলত তোমার বজ্র পদার্থগুলো বাহিরে বের করে দিয়ে আর কি। প্রতিটি খণ্ডে সিটা থাকে, আর এই সিটাটা মূলত কি হয়? সিটা চলাচলে সহায়তা করে, আর সিটাটা থাকে কেবল জুকে। সিটাকে কেবল জুকে থাকে, কেঁচুতে কিন্তু থাকে না। ওকে, সো আমাদের এই যে অ্যানালিডিয়া পর্বের প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচু এবং জুক। আমরা এখন টাইপ কিছু দেখি। ফার্স্ট, দেহ নলাকার ও খণ্ডায়িত, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। এরূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রাণী কোনটা? আমরা জানি এরকম বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রাণী হচ্ছে ভাইয়া কেঁচু, ঠিক আছে, এরকম বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে ভাইয়া কেঁচু। তারপর নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে? নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে? আমরা জানি জুকে পাওয়া যায়। তারপর কোন পর্বের প্রাণী উড়ার জন্য বিশেষ উপাঙ্গ রয়েছে?
হ্যাঁ, কোন পর্বের প্রাণীর উড়ার জন্য বিশেষ উপাঙ্গ রয়েছে, এটা তো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাটা এখানে এসে পড়ছে। আচ্ছা, আমরা তারপর যাই, তারপর দেখি এই যে আর্থ্রোপোডা। সো আর্থ্রোপোডা জানার আগে আমরা একটু রেটিংটা দেখে আসি। এই যে আর্থ্রোপোডা, সো স্বভাব ও বাসস্থান। আর্থ শব্দের অর্থ সন্ধি, আর পোডোস শব্দের অর্থ পা। এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতি মানে উড়তে পারে। হ্যাঁ, সো আমরা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো, মস্তক, বক্ষ, উদর। ঠিক আছে, মস্তক, বক্ষ, উদর এই তিনটি অংশে শরীর বিভক্ত। একটা হচ্ছে মস্ত, একটা হচ্ছে একটা হচ্ছে বক্ষ এবং একটা হচ্ছে উদর। এই তিনটি অংশে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। উপাঙ্গ বলতে পা, হাত পা। এই যে সন্ধিযুক্ত এদের উপাঙ্গ বিদ্যমান। ঠিক আছে, হাত পা, পাখা এগুলাই হচ্ছে উপাঙ্গ। তারপর মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। বুঝছো? নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। নরম যে দেহটা, এটা কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। তারপর ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। সো এদের উদাহরণ হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। আমরা কিছু টাইপ দেখে আসি। ফার্স্ট প্রশ্ন, কোন পর্বের প্রাণীরা হিমোসিল থাকে? কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে? আমরা দেখছি আর্থ্রোপোডা। তারপর কাঁকড়া কোন পর্বের প্রাণী? কাঁকড়া কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা। তারপর কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? কোনটা কোনটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলো? আমরা জানি যে যুক্ত হবে না, তারা মাছ তো হবে না, শামুকও হবে না। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে তোমার এই যে কাঁকড়াই। তারপর কোন পর্বের প্রাণী ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়? আচ্ছা, কোন পর্বের প্রাণী ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়? এটা মলাস্কাতে এসে পড়ছে। আচ্ছা, এটা এখানে আসবে না, এটা পরের টাইপে যাবে। এই যে মলাস্কা। আমরা এখন মলাস্কার যে বৈশিষ্ট্যগুলো ওইগুলো একটু দেখে আসি। স্বভাব ও বাসস্থান। মোলস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ, যার অর্থ হলো নরম। এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই পর্বে প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরে বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদু পানিতে বসবাস করে। সো আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো দেখি, মলাস্কার দেহ নরম। হ্যাঁ, এদের দেহটা কিন্তু ভাইয়া নরম। এই যে এই জায়গাটুকু কিন্তু নরম, এদের দেহটুকু নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। সো এই যে নরম দেহটা, শামুকের কিন্তু এরকম শক্ত আবরণী একটা খোলস থাকে। এটাই বলছে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। মূলত তারা এই যে পেশিবহুল পাটা দিয়ে কি করে, তারা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। যেমন শামুক আর ঝিনুক হচ্ছে তোমার এই মলাস্কা পর্বের প্রাণী। দেখো, কোন পর্বের প্রাণীরা ফুসকার সাহায্যে শাসন কার্য চালায়? আমরা জানি মলাস্কা। কোনটি মলাস্কা পর্বের প্রাণী? এখানে কাঁকড়া হবে না, যুগ হবে না, তারা মাছ হবে না, ঝিনুক। তারা মাছ কোন পর্বের প্রাণী? এটা তো অন্য পর্বে চলে গেছে, একাইনোডার্মাটাতে চলে গেছে। আচ্ছা, এখন আমরা একাইনোডার্মাটাটা দেখি। আমরা এখন একাইনোডার্মাটাটা দেখি। একাইনোডার্মাটা এই যে স্বভাব ও বাসস্থান। এই যে একাইনো শব্দের অর্থ কাটা, দেন ড্রামা শব্দের অর্থ হচ্ছে ত্বক। এই শব্দ দুটি নিয়েই পর্বটি নামকরণ করা হয়েছে। এই পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই কি মুক্ত জীবী। এই যে দেখো, এই পর্বের প্রাণীটা হচ্ছে তারা মাছ। আমরা দেখি এখানে বৈশিষ্ট্যগুলা। দেহ তো কাঁটাযুক্ত, অর্থাৎ তারা মাছে অনেক কাঁটা থাকে। হ্যাঁ, এই যে তারা মাছে আছে না ভাই, অনেক কাঁটা থাকে। তারপর দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ অরীয় প্রতিসম। এই যে 5টা ভাগে কিন্তু ভাইয়া বিভক্ত। হ্যাঁ, 5টা ভাগে বিভক্ত। পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। পূর্ণাঙ্গ যখন পানি থাকবে, পানি, তখন এটার কিন্তু পৃষ্ঠদেশ বলতে কি উপরের অংশটা, যেমন আমার পৃষ্ঠদেশ, মানুষের পৃষ্ঠদেশ কিন্তু পিঠটা, আর অঙ্কীয় দেশ হচ্ছে এই যে পেটটা। সো পূর্ণাঙ্গ পানিতে এগুলা নির্ণয় করা যায়, বাট মাথা কোনটা এটা নির্ণয় করা যায় না। সো এরকম হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শসা। বুঝছি? কোন প্রাণীটি নালীপদের সাহায্যে চলাচল করে? নালীপদের সাহায্যে চলাচল করে তারা মাছ। সমুদ্র শসা কোন পর্বের প্রাণী? সমুদ্র শসা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। বুঝছি ভাইয়া? এখন মেরুদণ্ডী প্রাণীতে চলে যাব। আমরা এখন মেরুদণ্ডী প্রাণীতে চলে যাব। আর মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস ক্ষেত্রে আমরা তো
এর আগে জানছি যে মেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাসের জাস্ট করডাটা পর্বটা অন্তর্ভুক্ত, জাস্ট করডাটা। এরপর করডাটা পর্বকে আরো 3টা উপপর্বে ভাগ করছে, ওইগুলো দেখব। স্বভাব ও বাসস্থান। করডাটা শব্দটি এসেছে করডা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে, এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে। করডাটার জলজ করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বসবাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, খেচর। করডাটা পর্বের বহু প্রাণী বহু পরিজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করতে পারে। সো আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখি করডাটার। দেখো, এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটুকর্ড অবস্থান করে। নটুকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। এই জিনিসটা বুঝছো? অর্থাৎ প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় কি করে? পৃষ্ঠীয় দেশে বরাবর নটুকর্ড অবস্থান করে। পৃষ্ঠদেশ বরাবর নটুকর্ড জিনিসটাকে আমি একটু দেখাই তোমাদের। এই যে পর্বের প্রাণীটা, এটা তো তোমার করডাটা পর্বের প্রাণী। সো এই যে প্রাণীটা, এটার এখানে দেখো এই যে মেরুদণ্ড টাইপের, হ্যাঁ, এই যে অংশটা, এটাকে বলে নটুকর্ড। এটা পৃষ্ঠদেশ বরাবর কিন্তু আছে। সো এইটাই বলছে, হ্যাঁ, এইটাই বলছে। এই যে সো পৃষ্ঠীয় দেশ বরাবর নটুকর্ড অবস্থান করে, মানে সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায়। নটুকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। হ্যাঁ, নটুকর্ডটা কি? একটা নরম, নটুকর্ডটা হচ্ছে একটা নরম, নমনীয় এবং দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ, মানে খণ্ড না, অখণ্ডায়িত। বুঝছি? আচ্ছা, তারপর দেখি করডাটা পর্বের 3টা উপপর্ব আছে। এর মধ্যে একটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় ফুলকা তোমার রন্ধ্র থাকে এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধু লার্ভা দশায় এদের লেজে নটুকর্ড থাকে। সো এখানে কিন্তু এদের নটুকর্ড নাই, এদের নটুকর্ড জাস্ট কেবল লার্ভা অবস্থায় থাকে, বাট এখানে দেখানো যাইতেছে না। হ্যাঁ, তারপর আমরা দেখি, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা। সারা জীবনই এদের দেহে নটুকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই যে ব্রাঞ্চিস্টোমা, সারা জীবনই এদের মধ্যে নটুকর্ড থাকে, অনেকটা কিন্তু মাছের মতো দেখতে। এইটাই বলছে, দেখতে মাছের মতো, ব্রাঞ্চিস্টোমা। তারপর দেখি ভাইয়া বার্টিবার্টা। সো বার্টিবার্টাকে কিন্তু আবার অনেকগুলা শ্রেণী রয়েছে। সো এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই বার্টিবার্টাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করেছে, সবগুলাই আমরা জানবো। সো ফার্স্ট হচ্ছে শ্রেণী সাইক্লোস্টোমাটা। হ্যাঁ, সাধারণ বৈশিষ্ট্য, লম্বাটে দেহ। আমরা দেখতে পারতেছি আর দেহটা কি অনেক লম্বা। ওকে, এটা হচ্ছে ভাইয়া লম্বাটে দেহ। তারপর মুখ ছিদ্র গোলাকার। হ্যাঁ, মুখ ছিদ্রটা এরকম গোলাকার এবং চোয়ালবিহীন। এদের কিন্তু কোনো দাঁত থাকে না, কোনো চোয়াল থাকে না, এইরকম। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, এদের দেহে কোনো আইস থাকে না। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেই। ফুলকা যে ছিদ্রগুলা, ওইটার সাহায্যে মূলত তারা শ্বাস নিবে। হ্যাঁ, তারপর দেখি শ্রেণী কন্ড্রিকথিস। এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কন্ড্রিকথিস পর্বের সকল প্রাণী কোথায় বাস করে? সমুদ্রে বাস করে। এটা হচ্ছে হাতুড়ি মাছ আর কি। কঙ্কাল তরুণাস্থিময়। হ্যাঁ, এটা অনেকটা কঙ্কাল তরুণাস্থিময়। মুখছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। অর্থাৎ এদের যে মুখছিদ্রটা, এই যে দেখো, অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশ বলতে তোমার এই যে নিচের অংশটাকে বলে অঙ্কীয় দেশ। মুখছিদ্রটা কোথায় আছে? নিচে আছে। বুঝছি? সমক্ষেও কিন্তু নাই, এখানেও কিন্তু নাই, জাস্ট নিচে, এই যে নিচে আছে। আর এইটাকে বলে পৃষ্ঠীয় দেশ, উপরের অংশটা। দেহ প্ল্যাকেট আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া এরকম ফুলকা ছিদ্র থাকবে। কানকো থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটেরো সার্কাল। হ্যাঁ, হেটেরো সার্কাল। লেজের দুটি অংশ দেখো ভিন্ন আকৃতি, এটা একরকম, এটা অন্যরকম। সো এরকম টাইপটাকে বলে হেটেরো সার্কাল। হাঙ্গর করাত মাছ, হাতুড়ি মাছ হচ্ছে এই টাইপের, এই পর্বের। বুঝছি? আরেকটা দেখি, শ্রেণীটা হচ্ছে অস্টিকথিস। অধিকাংশই স্বাদু পানির মাছ। মুখ ছিদ্র দেহের সমক্ষ প্রান্তে। আচ্ছা, আমরা ইলিশটাকে চিন্তা করি। তোমার অস্টিকথিস পর্বের প্রাণী হচ্ছে ইলিশ। এটা ইলিশ তো আমরা জানি স্বাদু প্রাণীর মাছ, এবং মুখ ছিদ্রটা সম্মুখে অবস্থিত। দেহ সাইক্লোয়েড, গ্যানেড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা পাবা। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। লেজের দুটি অংশ একই রকম, অর্থাৎ হেমোসার্কাল বলে। লেজের দুই অংশ একই রকম হলে এটাকে বলে হেমোসার্কাল। ইলিশ মাছ এবং সি হর্স এরকম উদাহরণ।
তারপর আমরা শেষ উভচরটা দেখি। উভচরটা দেখার পর এতটুকু যা যা পড়ছে এগুলা টাইপ দেখবো। উভচর হচ্ছে কোনো ব্যাঙ, দেহত্বক আইসবিহীন। কোনো ব্যাঙের কি কোনো আইস দেখছো? কোনো ব্যাঙের কিন্তু কোনো আইস নাই, মাছের মতো। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। কোনো ব্যাঙ ধৈর্য দেখবা শীতল টাইপের লাগতেছে, হ্যাঁ ওই রকম। পানিতে ডিম পারে, জীবনচক্রে সাধারণত ব্যাঙগাছি দশা দেখা যায়, শুনো ব্যাঙ এবং কুনু ব্যাঙ। ওকে, সো আমরা এখন টাইপগুলো দেখি। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি মেরুদণ্ড প্রাণীদের গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের 7 ভাগে ভাগ করা হয়েছে। উট কোন পর্বের প্রাণী? উট হচ্ছে ভাইয়া করডাটা পর্বের প্রাণী। করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে? করডাটা পর্বকে 7টি উপপর্বে ভাগ করা হয়েছে, বুঝছি। সো এরকম তোমরা পারবা। মানুষ কোন উপপর্বের প্রাণী? মানুষ হচ্ছে ভাইয়া বার্টিবার্টা, বার্টিবার্টার পর্বের প্রাণী। হ্যাঁ, বার্টিবার্টাকে আবার 7টা ভাগে ভাগ করেছে ওই রকম। নিচের কোনটি ইউরোকর্ডাটা? আচ্ছা, নিচের কোনটা ইউরোকর্ডাটা? এটা হচ্ছে অ্যাসিডিয়া। তারপর কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত? আমরা জানি বার্টিবার্টা পর্বের প্রাণীরা। হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আইস থাকে? হাতুড়ি মাছের দেহে অবশ্যই প্ল্যাকোয়েট আইস থাকে। সো এরকম টাইপগুলো পড়লে তোমাদের এই সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে ধারণাগুলো আর কি। সো এগুলো আর পড়লাম না, এগুলো তোমরা পারবা, অবশ্যই পারবা। আচ্ছা, এখন আমরা শ্রেণী সরীসৃপটা দেখব। বুকে ভর করে চলে। আমরা জানি সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলো ওইগুলো কিন্তু বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক ও আইসযুক্ত, এইটাও জানি। 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে, যেমন টিকটিকি, কুমির, সাপ। এই পর্বের উদাহরণ, ঠিক আছে, সরীসৃপ। এইটা থেকে কিন্তু সিকিউ আসে। সো অবশ্যই এইগুলো একটু ভালোভাবে পড়ে নিবে। এখন শ্রেণী পক্ষীগুলো এটা থেকে আসে। সো দেহ পালকে আবৃত। আমরা জানি পাখির পালকে আবৃত। 2টি ডানা, 2টি পা ও একটি চঞ্চু আছে। চঞ্চু বলতে ঠোঁট। 2টি ডানা, 2টি পা এবং চঞ্চু আছে, ঠোঁট আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। হ্যাঁ, এই যে ফুসফুস, এই যে ফুসফুস, এটার সাথে বায়ুথলি আছে, যার কারণে সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা, যেমন কাক, দোয়েল, হাঁস, বুঝছি। তারপর স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এটা হচ্ছে ম্যামিলিয়া, অর্থাৎ এখানে বাঘের একটা চিত্র দেওয়া হয়েছে, যেটার পর্বের মধ্যে আমরা আছি, যে শ্রেণীটার মধ্যে। ওকে, যেমন দেহ লোমে আবৃত। হ্যাঁ, তোমার বাঘের লোমে আবৃত, আমাদেরও তো লোম আছে, লোম আছে না? হ্যাঁ। সো স্তন্যপায়ী প্রাণীর সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপ্লাস, এরা কিন্তু সন্তান প্রসব করে না। তারপর উষ্ণ রক্তের প্রাণী। হ্যাঁ, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, অবশ্যই। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, সো ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান, যেমন মানুষ, উট, বাঘ, বুঝছি। তারপর আমরা এখন এই টাইপগুলা পড়ি, কিছু টাইপ দেখো। কোন মেরুদণ্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণীভুক্ত? বলো, কোন মেরুদণ্ডী প্রাণীটা সরীসৃপ শ্রেণীভুক্ত? দোয়াল না, শুনো ব্যাঙ হবে না, পেট্রোমাইজন হবে না, কুমির হবে। তারপর সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী? সাপ কোনটা? সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। বায়ুথলির উপস্থিতি কোন শ্রেণীর বৈশিষ্ট্য? বায়ুথলির উপস্থিতি থাকে এই যে অ্যাপস, পক্ষীকুলে। তারপর মুরগির বৈশিষ্ট্য কোনটা? মুরগির বৈশিষ্ট্য হচ্ছে শীতল রক্তের প্রাণী না, কঙ্কাল তরুণস্থময় না, ত্বক গ্রন্থিযুক্ত না, চঞ্চু থাকে, মুরগির কিন্তু চঞ্চু থাকে। সো এখানে আর অনেকগুলো টাইপ আছে, এগুলো আমরা পড়বো। সো তারপর আমরা যাই, তারপর আমরা দেখি আর কি আছে। আমরা এই সবগুলাই দেখছি, আর এইগুলা যেহেতু বায়োলজির পার্ট একটু বোরিং, বাট আমি যেভাবে দেখাইছি তোমরা ওইগুলা ফার্স্টে বইয়ে রিডিংগুলো পড়বা, দেন টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউগুলো সলভ করবে, তাহলে দেখবো একদম ইজি হয়ে যাবে। তারপর আমরা এখানে এই অংশটা দেখি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। কেন শ্রেণীবিন্যাস দরকার? কারণ আমরা তো জানি যে পৃথিবীতে আজ পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। সবগুলার বৈশিষ্ট্য কিন্তু মনে রাখা বা জানাটা আমাদের জন্য মানে অনেক কঠিন হয়ে যায়, বাট আমরা সহজে এবং সুন্দরভাবে মনে রাখতে পারবো এবং জানতে পারবো একমাত্র শ্রেণীবিন্যাসের মাধ্যমে। আর এই শ্রেণীবিন্যাসগুলা কিভাবে করে সেটা আমরা এখন জানবো। সো শ্রেণীবিন্যাসকে 7টা টাইপে মূলত ভাগ করা হয়। এই যে দেখো, প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেওয়া হয়। যেমন কোন একটা প্রাণী এটা কোন শ্রেণীতে পড়ছে বা কোন পর্বতে পড়ছে, এটা জানার জন্য অবশ্যই এইটাকে 7টা ধাপে নিতে হবে, ভাগ করতে হবে। আমরা এগুলো দেখব। যেমন ফার্স্টে জগৎ বা কিংডম, তারপর পর্ব বা ফাইলুম, দেন ক্লাস, বর্গ, ফ্যামিলি, গণ, প্রজাতি, এইভাবে ভাগ করতে হয়। আমরা ভাই আমাদের তো ক্লাস শেষ, আমরা এখন মানুষ, এটার শ্রেণীবিন্যাস কিভাবে করব সেটা দেখব, প্রসেসটা দেখব। সো আমরা যে মানুষের শ্রেণীবিন্যাসটা কিভাবে করে এইটার প্রসেসটা দেখব। মানুষের
মানুষের শ্রেণীবিন্যাস, ঠিক আছে? মানুষের শ্রেণীবিন্যাসটা ভাই আমরা এখন দেখব। সো মানুষ, এই যে মানুষের জগৎ ভাইয়া অ্যানিমেলিয়া না, মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া জগতে। তো আমরা যে দেখছিলাম ফার্স্টে হোমোসেপিয়েন্স, এটা দুইটা সমন্বয় হয়েছে, গণ আর প্রজাতি। এটা ছিল গণ আর এটা ছিল প্রজাতি। আর আরেকটা তথ্য ভাইয়া বলে রাখি, এই যে আমি যে এখানে লিখছি হোমোসেপিয়েন্স, হ্যাঁ হোমোসেপিয়েন্স যে কথাটা লিখছি, হোমোসেপিয়েন্স যে কথাটা লিখছি এখানে কিন্তু এটা ভুলভাবে লিখছি, এটা ভুলভাবে লিখছি, কারণ প্রজাতির নাম কোনোভাবেই ভাইয়া ক্যাপিটাল লেটার হবে না, প্রজাতির নাম স্মল লেটারে লিখতে হয়, প্রজাতির নাম স্মল লেটারে লিখতে হবে। হোমোসেপিয়েন্স এইচটা ক্যাপিটাল ঠিক আছে, গণের নাম ক্যাপিটাল লেটার ঠিক আছে, বাট প্রজাতির নাম অবশ্যই স্মল লেটারে লিখতে হয়। সো তাহলে কি হইলো হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স বুঝছি, মানুষের নাম, বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। সো বুঝলা মানুষের জগৎ কি অ্যানিমেলিয়া, মানুষের পর্ব কি কর্ডাটা, মানুষের শ্রেণী কি ম্যামেলিয়া, মানুষের বর্গ কি প্রাইমেটস, মানুষের গোত্র কি হোমিনিডে, মানুষের গণ কি হোমো, মানুষের প্রজাতি কি সেপিয়েন্স। বুঝছি? সো এই হলো আমাদের ফার্স্ট অধ্যায়ের সম্পূর্ণ বেসিক। তারপর আমি তোমাদের বলছি না ভাইয়া সিকিউগুলো কিছু দেখাবো, হ্যাঁ আমি তোমাদের সিকিউগুলো কিছু দেখাই, তোমাদের সিকিউ কিছু আমি দেখাই। সো এই যে দেখো, এই যে তোমাদের কিন্তু এরকম ভাইয়া টাইপ আকারে সাজানো হয়েছে এবং অ্যান্সার সহ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পড়লে এনাফ, এগুলা থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা, বুঝছো? এগুলো পড়লেই ভাইয়া এনাফ, পরীক্ষায় কমন পেয়ে যাবা। আচ্ছা আমি তারপর তোমাদের জন্য দেখো শর্ট কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন সব কিছু আছে, এই যে আমাদের সাজেশনে দেখো সব কিছু আছে, সব কিছু জ্ঞানমূলক, তারপর শর্ট কোশ্চেন সব কিছু আছে। আচ্ছা আমি তোমাদের এই যে আমি তোমাদের কিছু কোশ্চেন দেখাই কিভাবে কোশ্চেনগুলো টাইপ করা হয়েছে। এই যে এইটাই দেখি, ফার্স্টটাই দেখি আমাদের এখানে ভাই কি বলছে দেখো তো, আমাদের এখানে কি বলছে, চিত্র এর প্রাণীটি যে পর্বভুক্ত সেই পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা এই যে এ প্রাণীটা, এইটা কি ভাইয়া, এটা বলো, এটা কি তেলাপোকা না? এখন তেলাপোকাটা কোন পর্বভুক্ত সেই পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। আমি তোমাদের এতক্ষণ বৈশিষ্ট্য বর্ণনা করছি না? সো ফার্স্ট অফ অল দেখো তেলাপোকাটা কোন পর্বের, আর এখানে দেখো বক্স দিয়া আমি এই উদ্দীপকটারে হালকা একটু ব্যাখ্যা দেওয়া দিছি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, আরো মাথায় গেঁথে যাবে। দেখো কতটা সহজ করছি। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, তেলাপোকা। সো অবশ্যই এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এবং আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো তো পড়াইছি না, ওইগুলো তোমরা দিয়ে দিবা। দেন কর্ডাটা পর্বের হচ্ছে মানুষ, কোনো ব্যাং, রুই মাছ, টিকটিকি। মলাস্কার হচ্ছে শামুক, ঝিনুক। ওকে, সো এখন দেখো এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত এবং এর বৈশিষ্ট্যগুলো দেওয়া দিচ্ছে, শেষ 3 থেকে 3। চিত্র বি এবং চিত্র সি এর প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত বিশ্লেষণ করে। সো এখানে দেখো চিত্র বি এটা কি কর্ডাটা পর্বের ভাইয়া প্রাণীটা না? চিত্র বি এটা হচ্ছে কর্ডাটা, এটা হচ্ছে টিকটিকি, আর এটা হচ্ছে শামুক, এটা হচ্ছে মলাস্কা পর্বের। সো এখন তোমার এইটা হচ্ছে তোমার টিকটিকি, এটা হচ্ছে শামুক, এখন কোন প্রাণীটা অধিক উন্নত, শ্রেণীবিন্যাসে কোনটা আগে ছিল? শ্রেণীবিন্যাসে আগে ছিল এই যে মলাস্কা পর্বের প্রাণীটা, শামুকটা ছিল আগে, আর টিকটিকিটা কিন্তু ছিল নিচে। সো নিচের দিকগুলো যে প্রাণীগুলো ওইগুলো হচ্ছে অধিক উন্নত। এইটাই বলছে কোনটি উন্নত, এই যে এখানে ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম না একটা ট্রিক্স, ওইটাই দেখো। চিত্র বি হচ্ছে টিকটিকি যা কর্ডাটা পর্বের, এবং চিত্র সি হচ্ছে শামুক যা মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। জীবজগতের শ্রেণীবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্য বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের প্রথম দিকে থাকে এবং উন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের শেষের দিকে থাকে। এই হিসাবে কর্ডাটা পর্বের প্রাণীরা অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নতর, অর্থাৎ তোমার টিকটিকিটা উন্নত, তাই টিকটিকি শামুক অপেক্ষা উন্নত। আর নিচে বিশ্লেষণ করা হলো, এখানে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ টিকটিকি এবং শামুকের বৈশিষ্ট্যগুলো দিয়ে বিশ্লেষণ করছে। কিন্তু এটা পড়লেই পারবা, এরকমভাবে সবগুলা প্রশ্ন একটা টাইপ দেখাইছি না, সবগুলো এই টাইপেরই। যেমন এখানে যে এই যে চিত্রটা, এই যে প্রাণীটা, এটা কি, এটা আমাদের ফার্স্টে জানতে হবে। এটা হচ্ছে গোলকৃমি। হ্যাঁ, গোলকৃমি মূলত কোথায় থাকে? গোলকৃমিটা মূলত নেমাটোডা পর্বের প্রাণী। তারপরে এই যে ওয়াই প্রাণীটা, এটা হচ্ছে কেঁচু। সো কেঁচু কোন প্রাণীর, কোন পর্বের? অ্যানালিডা পর্বের। তারপরে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হাইড্রা, এটা হচ্ছে নিডেরিয়া পর্বের। সো এইভাবে লিখে দিবা। এখানে দেখো এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, এই যে এক্স হচ্ছে গোলকৃমি, এটার বৈশিষ্ট্য লিখে দিবা। তারপর ওয়াইটা হচ্ছে তোমার এই যে ওয়াইটা হচ্ছে কি কেঁচু, আর জেডটা হচ্ছে তোমার কি হাইড্রা। হ্যাঁ, ওয়াই এবং জেড প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত? সো কোনটা উন্নত? অবশ্যই ওয়াই, কেঁচুটা উন্নত, কারণ শ্রেণীবিন্যাসে আমরা দেখছিলাম যে তোমার জেডটা ছিল উপরে আর কেঁচুটার অবস্থানটা ছিল নিচে শ্রেণীবিন্যাসের, তাহলে অবশ্যই তোমার ওয়াইটা উন্নত। এই যে এখানে এর সম্পর্কিত ব্যাখ্যা দিছে।
ওয়াই হচ্ছে কেঁচো যা অ্যানিলিডা পড়বেন, জেড হচ্ছে হাইড্রা যা নিডারিয়া পড়বেন। কোনটা উন্নত দেখো, হাইড্রা অপেক্ষা কেঁচো উন্নত, কেঁচো উন্নত পর্বের অন্তর্ভুক্ত, কারণ এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের কেঁচোটা নিচে অবস্থিত। এইভাবে ব্যাখ্যা টাকা দিয়ে দিব, সব কিছু কিন্তু প্রশ্ন একই টাইপের। সো এগুলো পড়লে আশা করি সব কিছুই তোমরা হাফ ইয়ারলি পরীক্ষায় কমন পেয়ে যাবা। ওকে, সো ডোন্ট ওয়ারি। আর যারা এখনও আমাদের কোর্সে জয়েন হও নাই, দ্রুত কোর্সে জয়েন হয়ে যাবা। সো আমাদের সাজেশন থেকে, আমাদের এই ক্লাসগুলো থেকে বৃত্তি পরীক্ষায় তোমাদের বড় ভাই বোনরা কিন্তু 2025-এর সবাই বৃত্তি পরীক্ষায় ধুমা তুলছে, সবাই কমন পাইছে। আর যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে, যেভাবে সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করবো, এর বাহিরে কোনো প্রশ্নই যাবে না। এটা এই বিষয়ে রিল্যাক্স থাকতে পারো। বুঝছি ভাইয়া? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সো তোমাদের জন্য ক্লাস 8-এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে। এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এইবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, মানে সম্পূর্ণ এইটটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2,500, 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরও কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি। সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি, কত টাকা দেন, কতদিন মেয়াদি, কি কি বিষয় পড়ানো হবে, এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার, হ্যাঁ এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে, আমাদের সাজেশন থেকে, আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়। আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে। বুঝছি? সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে, তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। আশা করি আমাদের এই ক্লাসগুলো, কোর্সের ক্লাসগুলো করলে তুমি 1 মাসেই তোমার মানে চেঞ্জেসটা দেখতে পারবে। ওকে, সো আশা করছি ভাইয়া বুঝতে পেরেছো কোর্সে কি কি থাকবে, কীভাবে পড়ানো হবে। ডেমো ক্লাস তো আছে, তোমরা নক দাও, ডেমো ক্লাসটা পেয়ে যাবে। ওকে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা কোর্সে জয়েন হওয়ার জন্য। সো টেক কেয়ার ভাইয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।